লিসেনার্স, আজকে যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছে রাকিব হাসান। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই বলার চেষ্টা করছি। আমার নাম রাকিব হাসান, বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার এক গ্রামে। প্রায় 8 বছর ধরে আমি লাশবাহী অ্যাম্বুলেন্স চালাতাম। এই কাজটা আমি শখ করে শুরু করিনি। সংসারের অভাব, বাবার অসুস্থতার, ছোট 2 বোনের পড়াশোনার খরচ আমাকে এই পেশায় নিয়ে এসেছে। শুরু থেকে লাশ পরিবহন করতে খুব ভয় লাগতো। রাতের বেলা হাসপাতালের মর্গে যেতে গিয়ে বুকটা কেঁপে উঠত। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। মানুষ যেন জীবিত অবস্থায় একজন মানুষ মৃত্যুর পর, আর আমার কাছে সে একজন মানুষ ছিল। তাই লাশ নিয়ে কখনো অযথা ভয় পাইনি। তবে 2021 সালের নভেম্বর মাসে একটি ঘটনা আজও আমাকে তাড়া করে বেড়ায়। সেই দিন ছিল বৃহস্পতিবার। সারাদিন বৃষ্টি হয়েছে। বিকেলের পর থেকে আকাশ আরো কালো হয়ে উঠেছিল। মাঝে মাঝে দূরে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল। রাত প্রায় 9টার দিকে আমি গ্যারেজে বসেছিলাম। ভাবছিলাম আজ আর কোনো ট্রিপ আসবে না মনে হয়। ঠিক তখনই মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে আমাদের অফিসের ম্যানেজার নাসির ভাইয়ের নাম ভেসে উঠল। ফোন ধরতেই উনি বললেন, রাকিব, জরুরি একটা কেস আছে। কোথায় যেতে হবে ভাই? ঢাকা মেডিকেলের মর্গে। এখনই? হ্যাঁ, লাশ নিতে হবে। গন্তব্য গাজীপুরের শ্রীপুরের একটা গ্রাম। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। ঢাকা মেডিকেলের মর্গে আমি বহুবার গিয়েছিলাম, কিন্তু রাতের বেলা এখানকার পরিবেশ সবসময় কেমন যেন অন্যরকম লাগে। নাসির ভাই আবারও বললেন, পরিবারের অবস্থা খারাপ, লাশটা আজ রাতেই পৌঁছে দিতে হবে। আমি রাজি হয়ে যাই। 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে বের হলাম। তখন বৃষ্টি পড়ছে। রাস্তার বাতিগুলো ঝাপসা হয়ে যাচ্ছে পানির পর্দায়। পুরো শহরটা অদ্ভুত বিষণ্ণ লাগছিল। রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেলের মর্গে পৌঁছালাম। মর্গের সামনে গিয়ে গাড়ি থামাতেই কেমন যেন একটা ঠান্ডা অনুভূতি হলো। আবহাওয়া ঠান্ডা ছিল না, তবুও শরীরের ভেতর দিয়ে যেন বরফের হাওয়া বয়ে গেল। মর্গের সামনে কয়েকজন লোক দাঁড়িয়েছিল, তাদের মুখে ক্লান্তি আর দুঃখের ছাপ। আমি অফিসের কাগজপত্র নিয়ে ভিতরে গেলাম। ভেতরে ঢুকেই সেই পরিচিত গন্ধ, ফরমালিন, ওষুধ আর মৃত্যুর এক অদ্ভুত মিশ্রণ গন্ধ। মর্গের কর্মচারী রফিক চাচা আমাকে দেখে বললেন, রাকিব, অনেকদিন পর আসছো। জি চাচা, আজকের কেসটা একটু অদ্ভুত। আমি হেসে বললাম, মৃত মানুষের আবার অদ্ভুত কি? রফিক চাচা হেসে উঠলেন না, বরং আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, সব লাশ একই রকম হয় না বাবা। কথাটা শুনে আমার অস্বস্তি লাগলো, কিন্তু আর কিছু জিজ্ঞেস করলাম না। কিছুক্ষণ পর তারা একটি স্ট্রেচার নিয়ে এলো, সাদা কাপড়ে ঢাকা। মৃত ব্যক্তির নাম ছিল একটা লোক, যার বয়স 65 মতো হবে। কাগজে লেখা ছিল সড়ক দুর্ঘটনায় মৃত্যু। আমি স্ট্রেচারের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম কাপড়ের নিচে লোকটার ডান হাতের অংশটা একটু বের হয়ে আছে। হাতে পুরনো একটা রূপোর আংটি। আংটিটার দিকে তাকিয়ে কেন জানি বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো। মনে হলো আগেও কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারলাম না। রফিক চাচা ফিসফিস করে বললেন, লাশটা সাবধানে নিও। কেন জানি না, তবে আজ সন্ধ্যা থেকে মর্গে অদ্ভুত কিছু হচ্ছে। কি হয়েছে? রফিক চাচা চারপাশে তাকালেন, তারপর নিচু গলায় বললেন, 3 বার ফ্রিজের দরজা নিজে নিজে খুলে গেছে। আমি হেসে বললাম, পুরনো ফ্রিজ, তাই এমন হয়েছে? হতেই পারে। উনি আর কিছু বললেন না, কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছিল উনি নিজেও কথাটা বিশ্বাস করছেন না। লাশটি অ্যাম্বুলেন্সে তোলা হলো। পরিবারের কয়েকজন সদস্য আলাদা মাইক্রোবাসে যাবে। আমি গাড়ির দরজাটা বন্ধ করলাম, ইঞ্জিন স্টার্ট দিলাম। ঘড়িতে তখন বাজে 11টা 20 রাতে।
বৃষ্টি আরো বেড়েছে, রাস্তা ফাঁকা প্রায়। আমি ধীরে ধীরে অ্যাম্বুলেন্স চালিয়ে হাসপাতালের এলাকা ছেড়ে বের হয়ে এলাম। প্রায় 8 ঘন্টা কোনো সমস্যা হয়নি। রেডিওতে আস্তে আস্তে গান বাজছিল। আমি মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে খুব মৃদু একটা শব্দ এলো, টক করে। আমি বুড়ো কুচকে তাকালাম। হয়তো রাস্তার ঝাঁকুনি নয় কিছু নড়েছে। কয়েক মিনিট পর আবার একই শব্দ। এবার শব্দটা আরো স্পষ্ট। মনে হলো অ্যাম্বুলেন্সের পেছনে অংশ থেকে আসছে। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। নিজেকে বোঝালাম ভয়ের কিছু নেই, কিন্তু কেন জানি বুকের ভেতর অস্বস্তি জমতে শুরু করে। ঠিক তখনই মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রফিক চাচা। ফোন ধরতেই ওপাশ থেকে কাঁপা গলা, রাকিব তুমি কোথায়? টঙ্গীর কাছাকাছি। একটা কথা বলবো? জি। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর তিনি বললেন, যে লাশটা নিয়ে গেছো তার নাম ছিল সাইদুল ইসলাম না? আমার হাত স্টিয়ারিং শক্ত হয়ে গেল। মানে? আমরা কাগজপত্র চেক করতে গিয়ে দেখলাম বড় ভুল হয়ে গেছে। ভুল? ফ্রিজ নম্বর 17 থেকে যে লাশ বের হওয়ার কথা ছিল সেটা এখনো ভেতরেই রয়ে আছে। আমি কিছু বলতেই পারলাম না। রফিক চাচা ধীরে ধীরে বললেন, আর তুমি যে লাশটা নিয়ে গেছো সেটা ছিল ফ্রিজ নম্বর 13-এর। তাতে সমস্যা কি? উপাসে কয়েক সেকেন্ড চুপচাপ। তারপর তিনি একটা কথা বললেন যেটা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ফ্রিজ নম্বর 13-এর লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। 3 মাস আগে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু কি? প্রতিবার কেউ তাকে অন্য কোথাও পাঠানোর চেষ্টা করেছে। কোনো না কোনো কারণে লাশটা আবার মর্গে ফিরে এসেছে। ফোনের ওপাশে তখন শুধু বৃষ্টির শব্দ। আর আমার মনে হচ্ছিল অ্যাম্বুলেন্সের পেছন থেকে যেন কেউ ধীরে ধীরে কফিনে আঙ্গুল ঢুকছে। রফিক চাচার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ফোন কেটে যাওয়ার পর আমি কয়েক সেকেন্ড কিছু বুঝে উঠতে পারছিলাম না। বাইরে ঝড় বৃষ্টি পড়ছে, উইন্ডশিল্ড ওয়াইপার দ্রুত চলছে, আর রাস্তার বাতিগুলো বৃষ্টির পানিতে ঝাপসা হয়ে গেছে। কিন্তু আমার মাথার ভেতরে শুধু একটি কথাই ঘুরছিল, যে লাশটা নিয়ে গেছে সেটার কোনো পরিচয় পাওয়া যায়নি। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো মর্গের লোকেরা ভুল করেছে, হয়তো কোনো পুরনো গুজব, হয়তো ভয় পাওয়ার মতো কিছু নেই। কিন্তু ঠিক তখনই আবার শব্দ, এবার আরো জোরে, আগের চেয়েও জোরে। মনে হলো অ্যাম্বুলেন্সের পেছনের দরজায় কেউ ভেতর থেকে ধীরে ধীরে আঘাত করছে। আমার বুক ধড়ফড় শুরু করলো। আমি গাড়ির গতিটি কমালাম। কয়েক সেকেন্ড পর শব্দ বন্ধ হয়ে গেল। চারপাশ আবার নীরব, শুধু বৃষ্টি আর ইঞ্জিনের শব্দ। আমি গভীর শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। কিছু না, সব মনের ভুল, নিজেকে বললাম। কিন্তু আমার কণ্ঠস্বরও তখন কাঁপছিল। অদ্ভুত ছায়া। রাত তখন প্রায় 12:30। আমি টঙ্গী ব্রিজের দিকে এগোচ্ছিলাম। সাধারণত এই রাস্তা রাতে বেশ ফাঁকা থাকে, কিন্তু সেদিন কেমন যেন আরো নির্জন লাগছিল। বৃষ্টির কারণে আশপাশে কোনো মানুষ দেখা যাচ্ছিল না। হঠাৎ সামনের রাস্তার পাশে একটা অবয়ব দেখতে পেলাম। একজন বৃদ্ধ মানুষ, কেমন জানি পোশাক পরা, কালো রঙের দেখতে, মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো পথচারী হবে, কিন্তু কাছে আসতেই বিষয়টা অদ্ভুত লাগলো। লোকটা নড়ছেই না, একদম স্থির, যেন মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টিতে ভিজলেও তার শরীরে কোনো নড়াচড়া নেই। আমি ধীরে ধীরে গাড়ি নিয়ে তার পাশ দিয়ে যাওয়ার সময় এক ঝলক মুখটা দেখলাম। তার সঙ্গে সঙ্গেই আমার বুকটা কেঁপে ওঠে। আর মুখটা ঠিক সেই লাশের মতোই ছিল, যে লাশটা আমার অ্যাম্বুলেন্সের পেছনে শুয়ে আছে। আমি দ্রুত সামনে তাকালাম। নিজেকে বললাম অসম্ভব, হয়তো ভুল দেখেছি, হয়তো ভয়ের কারণে এমনটা মনে হচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ড পর কৌতূহল সামলাতে না পেরে রিয়ার ভিউ মিররে আবার তাকালাম। রাস্তা ফাঁকা, লোকটা নেই, কোথাও নেই, যেন কোনোদিন ছিলই না সেখানে। আমার গলাটা শুকিয়ে গেল। তারপর কিছু দূর গিয়ে রাস্তার পাশে একটা চায়ের দোকান দেখতে পেলাম।
দোকান তখনও খোলা ছিল। আমি সিদ্ধান্ত নিলাম একটু সেখানে থামবো, মনটাকে স্বাভাবিক করা দরকার। গাড়ি থামিয়ে নেমে গেলাম। চায়ের দোকানে একজন বৃদ্ধ দোকানি বসেছিলেন। তিনি আমাকে দেখে বলতে শুরু করলেন, এই বৃষ্টিতে কোথায় যান? গাজীপুর। অ্যাম্বুলেন্স? জি। লোকটি কিছুক্ষণ অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, কি আছে, লাশ? আমি মাথা নাড়ালাম, জি। লোকটা চুপ হয়ে গেল। কয়েক মুহূর্ত পর বলল, আজ রাতে রাস্তা ভালো না। আমি হেসে বললাম, কেন? কিছু রাত হয়ে থাকে, সেই দিন মৃতরা জীবিতদের মাঝখানে দ্রুত কমে যায়। কথাটা শুনে আমার শরীরটা কেঁপে উঠল, কারণ এর আগে রফিক চাচাও প্রায় একই ধরনের কথা বলেছিলেন। আমি আর কথা বাড়ালাম না। চা শেষ করে আবার গাড়ি উঠে বসলাম। গাড়ি স্টার্ট দিতে যাব এমন সময় মনে হলো পিছনের দরজায় একবার দেখে আসি, কারণ বারবার যে শব্দ হচ্ছিল, যেটা মাথা থেকে বের হচ্ছিল না। আমি ধীরে ধীরে পিছনের দিকে গেলাম। বৃষ্টি তখনও পড়ছিল। পকেট থেকে চাবি বের করি, দরজা খুললাম। অ্যাম্বুলেন্সের ভেতরে মৃদু আলো জ্বলছে, কফিন ঠিক আগের জায়গাতেই আছে, সবকিছুই স্বাভাবিক। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি তখনই আমার চোখ পড়ল কফিনের ওপর। কফিনের গায়ে পানির মতো কিছু দিয়ে লেখা। আমি কাছে এগোলাম, আর পড়তেই শরীরটা অবশ হয়ে যায়। সেখানে লেখা, ফিরে চল। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি দ্রুত চোখ মুছে তাকালাম। লেখাটা তখনও আছে, স্পষ্ট। হঠাৎ পেছনে বজ্রপাত হলো, সারা আকাশ আলোকিত হয়ে উঠল। আর সেই আলোর ঝলকে আমি দেখলাম কফিনের ঢাকনার উপর যেন কেউ বসে রয়েছে, একটি কালো অবয়ব, মানুষের মতো, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। বজ্রপাত শেষ হতেই সব আবার অন্ধকার। আমি আবার তাকালাম, কেউ নেই। কফিনও কেমন জানি ভাবে খালি হয়ে গেল, শুধু সেই লেখা, ফিরে চল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। দ্রুত দরজা বন্ধ করে ড্রাইভারের সিটে উঠে বসলাম। হাত কাঁপতে কাঁপতে ইঞ্জিনটা স্টার্ট দেই। তারপর যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে এলাম। কিন্তু তখন আমি জানতাম না আসল ভয়ঙ্কর ঘটনা এখন শুরু হয়নি, কারণ রাত প্রায় 1টার দিকে। কালীগঞ্জের জঙ্গলের রাস্তার কাছে পৌঁছানোর পর আমি এমন একজন যাত্রীকে তুলেছিলাম যা আমার কল্পনার বাইরে। আমি তখনও ভয় কাঁপছি। চায়ের দোকানে সেই ঘটনার পর বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে। অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং শক্ত করে ধরে রাস্তার দিকে তাকিয়েছিলাম, কিন্তু মনের মধ্যে অদ্ভুত এক অস্বস্তির জমে উঠেছিল। ঘড়িতে 1টা 10। বৃষ্টি আগের চেয়ে কিছুটা কমেছে। রাস্তার দুপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুতের খুঁটির আলো কয়েক সেকেন্ডের জন্য রাস্তা আলোকিত করে আবার মিলিয়ে যাচ্ছে। আমি নিজেকে বারবার বোঝাচ্ছিলাম, আর একটু পথ, গন্তব্যে পৌঁছে যাব, তারপরে সব শেষ। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। কালীগঞ্জের দিকে যাওয়া পুরনো রাস্তার একটি অংশ খুব নির্জন। একদিকে ঝোপঝাড়, অন্যদিকে ছোট জঙ্গল। লোকজন সাধারণত রাতের বেলায় এই রাস্তা এড়িয়ে চলে। আমি সেই রাস্তার দিকে যাচ্ছিলাম। হঠাৎ দূরে হেডলাইটের আলোয় একটা অবয়ব দেখতে পেলাম। একজন মানুষ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত নাড়ছে। আমি প্রথমে ভাবলাম কোনো বিপদে পড়েছে, হয়তো সাহায্য করা দরকার। ধীরে ধীরে গাড়ির গতি কমালাম। কাছে আসতেই দেখলাম একজন বৃদ্ধ লোক, বয়স 70 হবে, এবং সাদা লুঙ্গি পরা আর কেমন করে জানি একটা কাপড় পরা, মুখে ক্লান্তির ছাপ। লোকটা আমার গাড়ির সামনে এসে দাঁড়ায়। আমি জানালা নামালাম, কি হয়েছে চাচা? বৃদ্ধ লোকটি কাপা গলায় বলল, বাবা একটু সামনে নামিয়ে দিবা? কিছুক্ষণ চুপ করে রইলাম। রাত গভীর। এই নির্জন রাস্তায় কাউকে তোলা ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না, কিন্তু লোকটার চেহারা দেখে মায়া লাগলো। কোথায় যাবেন? কালীগঞ্জ বাজারের দিকে। আমি মাথা নাড়ালাম, ওঠেন। লোকটা ধীরে ধীরে উঠে আমার পাশের সিটে বসলো। তার জামা কাপড় ভিজে আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, সিটে কোনো পানির দাগ পড়লো না। তখন অবশ্যই আমি বিষয়টা খেয়াল করিনি। কিছুক্ষণ নীরবতা, শুধু ইঞ্জিনের শব্দ। তারপর লোকটা বলল, তুমি কতদিন ধরে এই কাজ করো? আমি বললাম, 8 বছর। লাশ নিয়ে ভয় পাও না?
আগে পেতাম, এখন আর ভয় করে না। লোকটা মৃদু হেসে বলল, সব লাশ একই রকম না বাবা। আমার বুক ধক করে উঠলো, কারণ ঠিক একই কথা চাচাও বলেছিল। লোকটার দিকে তাকালাম আর সামনের দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিলাম মুখে। কিন্তু আপনি কিভাবে জানেন? লোকটা কোনো উত্তর দিল না, জানালার বাইরে তাকিয়ে রইল। হঠাৎ গাড়িটিতে অসম্ভবভাবে ধাক্কা হয়ে যেন গাড়িটি থেমে যায়। আমি বাইরে বের হয়ে চেক করলাম সবকিছু, কিন্তু সবকিছু ঠিক ছিল কিনা তা বুঝতে পারছিলাম না। আমি আবার গাড়িতে ফেরত আসলে দেখি সেই লোকটি নেই, আর অসংখ্য অবয়ব যেন চারিদিকে আমাকে ঘিরে ধরছে। কেউ যেন গাড়ির উপরে বসে, তার চোখগুলো লাল, আর অসংখ্য অবয়বের চোখ লাল টিম ভাবে জ্বলছে। এসব দেখে আমি ভীত হয়ে একদিকে দৌড় দিলাম, যেদিকে আমার দু চোখ যায়। পিছন থেকে সেই অবয়বগুলোর চিৎকার ও হাসাহাসি শুনতে পেলাম। আর আমি একটি জঙ্গল পেরিয়ে ততক্ষণে হাইওয়ে রোডের পাশে চলে এসেছি। আলো পৌঁছানো মাত্রই সেই অবয়বগুলো যেন কোথাও মিলিয়ে গেল। আমি সেখানে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। হাইওয়ের কিছু ড্রাইভার আমায় অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে তারা আমায় হাসপাতালে পৌঁছে দেয়। আর আমি এখন সুস্থ, আর কোনোদিন গাড়ি চালাইনি। অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দিয়েছি, প্রায় 5 বছর তো হবেই। আর কোনোদিন সেই গাড়ি চালাইনি। সেই ভয় যেন আজও আঁকড়ে ধরে, রাতে ঘুমাতে পারি না। এখনো সেই কথা মনে পড়লে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। পরবর্তী ঘটনার জন্য আপনারা কীরকম ঘটনা চান যা আপনাদের ভালো লাগবে। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।